ভাবুন তো একবার কি হতে পারে যখন বিশ্বের সবচেয়ে বড় ৫০ জন স্ট্রিমারকে একটা কিউবের মধ্যে আটকে দেওয়া হয় আর বাজিটা হয় $১ মিলিয়ন। এটা কিন্তু শুধু একটা বিনোদনের শো না, এটা একটা খেলা যার পেছনে আছে দারুণ সব নিয়ম আর কৌশল। তো আজকে আমরা মিস্টার বিস্টের এই বিশাল প্রতিযোগিতার ভেতরে গেম ডিজাইনটা নিয়ে কথা বলবো। দেখব কিভাবে তিনি সেরাদের সেরা খুঁজে বের করার জন্য এই চ্যালেঞ্জগুলো তৈরি করেছিলেন। শুরুটা ছিল খুবই সহজ, কিন্তু একই সাথে খুবই বুদ্ধিদীপ্ত। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কিছু অনলাইন মুখকে একটা বাক্সের মধ্যে আটকে রাখা। এর উদ্দেশ্য একটাই ছিল, চরম একটা বিশৃঙ্খলা তৈরি করা আর দেখা যে এই চাপের মধ্যে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে। আর এই পুরো বিশৃঙ্খলার কেন্দ্রে ছিল একটা বিশাল পুরস্কার, $১ মিলিয়ন। এত বড় অঙ্কের টাকা কিন্তু যে কোনো বন্ধুত্ব বা সহযোগিতাকে মুহূর্তের মধ্যে একদম তীব্র প্রতিযোগিতায় বদলে দিতে পারে। তাহলে মূল লক্ষ্য হল টিকে থাকা একদম শেষ পর্যন্ত। কিন্তু আসল প্রশ্নটা হল ৪৯ জনকে বাদ দেওয়া হবে কিভাবে। আর এখানেই কিন্তু গেম ডিজাইনটা সত্যিই দারুণ আকর্ষণীয় হয়ে ওঠে। এটা আসলে একটা হাইস্টেক্স সামাজিক পরীক্ষা, যা আমরা এখন এক এক করে বিশ্লেষণ করে দেখব। আমরা কিন্তু শুধু এই কেয়স বা বিশৃঙ্খলা দেখব না, এর পিছনের কৌশলগুলো বোঝার চেষ্টা করব। মিস্টার বিস্ট ঠিক কিভাবে এমন সব চ্যালেঞ্জ ডিজাইন করলেন যা শুধু প্রতিযোগীদের স্কিলই নয়, বরং তাদের জনপ্রিয়তা, মানসিক শক্তি আর স্ট্র্যাটেজি বানানোর ক্ষমতাও পরীক্ষা করে। চলুন দেখা যাক। এটাই ছিল মূল প্রশ্ন, আর এর উত্তরটা লুকিয়েছিল একের পর এক চ্যালেঞ্জের মধ্যে। প্রত্যেকটা চ্যালেঞ্জই প্রতিযোগীদের এক একটা দিক পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। চলুন তাহলে প্রথম চ্যালেঞ্জটা দিয়ে শুরু করা যাক। দেখুন, প্রথম চ্যালেঞ্জটাই কোনো স্কিলের পরীক্ষা ছিল না, বরং এটা ছিল একটা সামাজিক পরীক্ষা। এই খেলায় খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় যে কে কার বন্ধু আর কে বা কার শত্রু। এখানে টিকে থাকার প্রথম চাবিকাঠিটা কিন্তু দক্ষতা ছিল না, ছিল সোশ্যাল ইন্টেলিজেন্স। নিয়মগুলো ছিল খুবই সহজ, কিন্তু কি নিষ্ঠুর, তাই না? এটা ছিল জনপ্রিয়তার একটা নির্মম ভোট, যেখানে প্রত্যেকটা শট ছিল একটা ব্যক্তিগত আক্রমণের মতো। কার বন্ধু বেশি আর কার শত্রু তা এখানে একদম স্পষ্ট হয়ে যাচ্ছিল। আর এভাবেই কিন্তু খেলাটা জমে উঠল। এই স্লাইডটা একটু খেয়াল করুন, এটা বেশ ইন্টারেস্টিং। খেলাটা প্রথমে কেমন এলোমেলো শট দিয়ে শুরু হলেও খুব তাড়াতাড়ি এটা একটা জটিল সামাজিক খেলায় পরিণত হয়। যেমন কেউ গুলি খেলে সে প্রতিশোধ নিতে চাইত, আবার খেলোয়াড়রা খুব দ্রুতই বুঝে গেল যে যারা অলরেডি টার্গেট হয়েছে তাদের ওপর হামলা করাই সবচেয়ে নিরাপদ। আর এভাবেই তৈরি হলো একটা মব মেন্টালিটি। এই কথাটা একদম ঠিক। এটা চমৎকারভাবে দেখাচ্ছে যে কিভাবে দ্রুত জোট আর শত্রুতা তৈরি হচ্ছিল। পুরো জায়গাটা একটা সামাজিক মাইন্ডফিল্ডে পরিণত হয়েছিল। এখানে একটা ছোট্ট ভুল বোঝাবুঝির কারণেও কিন্তু যে কেউ বাদ পড়ে যেতে পারত। আচ্ছা, সোশ্যাল টেস্ট তো হলো, এবার এলো মনস্তাত্ত্বিক পরীক্ষা। চলুন পরের চ্যালেঞ্জে যাওয়া যাক। এখানে ঝুঁকি আর পুরস্কারের এক দারুণ লড়াই দেখা গিয়েছিল। প্রশ্নটা ছিল খুব সহজ, নিজের জন্য খেলা হবে নাকি অন্যের জন্য। খেলোয়াড়দের এক কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড় করানো হলো। হয় $১ মিলিয়ন জন্য লড়তে হবে, অথবা সেই সুযোগটা ছেড়ে দিয়ে নিজের কোনো দর্শকের জন্য একটা ল্যাম্বরগিনি জেতার চেষ্টা করতে হবে। এটা ছিল স্বার্থপরতা আর পরোপকারিতার এক চরম পরীক্ষা। আর মাত্র ৪ জনেই এই ঝুঁকিটা নিতে সাহস দেখিয়েছিল। নিয়মটা শুনতে খুব সহজ মনে হলেও এটা আসলে মানসিকভাবে খুবই ক্লান্তিকর একটা খেলা ছিল। ভাবুন তো, চোখ বাঁধা অবস্থায় সময়ের সঠিক হিসাব রাখা তো প্রায় অসম্ভব। অন্তত প্রথম দিকে সবার ওরকমই মনে হয়েছিল। আর এখানেই আসে আসল কৌশলগত মোড়টা। যখন বেশিরভাগ প্রতিযোগী শুধু নিজেদের অনুমানের ওপর ভরসা করছিল, তখন সেরা প্রতিযোগীরা খেলার নিয়মগুলোকে নিজেদের সুবিধামতো ব্যবহার করার একটা উপায় খুঁজে বের করে ফেলে। হ্যাঁ, সেরা প্রতিযোগীরা কমস ব্যবহার করে, তারা বাইরের বন্ধুদের সাথে যোগাযোগ করে। তাদের বন্ধুরা ক্যামেরার মাধ্যমে সময় দেখে সঠিক মুহূর্তে হাত তোলার জন্য সিগন্যাল দিচ্ছিল। এই একটা কৌশলই চ্যালেঞ্জের ধরনটা পুরো বদলে দেয়। এটার অনুমানের খেলা রইল না, হয়ে গেল একটা স্ট্র্যাটেজিক কোঅর্ডিনেশনের খেলা। এখান থেকে শিক্ষণীয় বিষয়টা কি? নিয়মের মধ্যেই কিন্তু নিয়ম ভাঙা সম্ভব। তৃতীয় পর্বে প্রতিযোগিতাটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। এবার স্ট্রিমারদের নিজেদের শক্তির ওপর বাজি ধরতে হয়েছিল। তারা কি ডিজিটাল দুনিয়ার রাজা, ভিডিও গেমে সেরা, নাকি তারা বাস্তব মাঠের খেলোয়াড়, অর্থাৎ খেলাধুলায় বেশি পারদর্শী? এখানে সিদ্ধান্তের মধ্যে একটা বিশাল ফারাক দেখা যায়। বেশিরভাগ স্ট্রিমারই তাদের পরিচিতি অনুযায়ী ভিডিও গেম বেছে নেয়, তারা তাদের কমফর্ট জোনেই থাকতে চেয়েছিল। আর খুব কম প্রতিযোগী খেলাধুলার ওপর বাজি ধরেছিল। স্পোর্টস চ্যালেঞ্জটা ছিল একটা পেনাল্টি শুটআউট, কিন্তু এখানেও একটা টুইস্ট ছিল।
গোলকিপার হিসেবে ছিল আরেক বিখ্যাত স্ট্রিমার স্পিড, যা চ্যালেঞ্জটাকে আরও অনেক বেশি কঠিন করে তুলেছিল। এই কথাটা সেই স্ট্রিমারের জন্য যিনি গোলকিপার যখন অন্যদিকে মন দিয়েছিল তখন বলে কিক করে বুদ্ধির জোরে চ্যালেঞ্জটা জিতে নেন। এটা প্রমাণ করে যে এটা শুধু শারীরিক দক্ষতার খেলা ছিল না, বুদ্ধিরও খেলা ছিল। সুযোগ বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াই ছিল আসল কৌশল। আর অন্যদিকে একজন প্রো ফোর্টনাইট খেলোয়াড় ভিডিও গেম চ্যালেঞ্জে হেরে বাদ পড়ে গেল। এটা অপ্রত্যাশিত ফলাফলের দিকটা আরও পরিষ্কার করে তোলে এবং দেখায় যে এই খেলায় বড় বড় বিশেষজ্ঞরা পর্যন্ত ব্যর্থ হতে পারে। মানে সবচেয়ে বড় শক্তিও কিন্তু মাঝে মাঝে দুর্বলতা হয়ে দাঁড়াতে পারে। আর এভাবেই 50 জন থেকে প্রতিযোগীর সংখ্যা কমতে কমতে মাত্র 20 জনে এসে দাঁড়ায়। প্রতিযোগিতাটা তার অর্ধেক পথ পার করে ফেলেছে, আর প্রত্যেকটা চ্যালেঞ্জ ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠছে, চাপও বাড়ছে। এতদিন পর্যন্ত খেলাটা কিন্তু ব্যক্তিগত ছিল, কিন্তু এবার আমরা এমন একটা চ্যালেঞ্জ দেখব যেখানে খেলাটা ব্যক্তিগত টিকে থাকা লড়াই থেকে সরে গিয়ে দলভিত্তিক কৌশলের দিকে মোড় নেয়। এখন আর একা জেতা সম্ভব না। এটা ছিল একটা জটিল মেমোরি গেম, যেখানে কমিউনিকেশন আর টিম কোঅর্ডিনেশনই ছিল জেতার মূল চাবিকাঠি। এখানে শুধু নিজের স্মৃতিশক্তির উপর ভরসা করলে হবে না, পুরো দলের সাথে মিলেমিশে সিদ্ধান্ত নিতে হবে। আর দল হিসেবে কাজ করার ক্ষমতার উপর ভিত্তি করেই 8 জন স্ট্রিমারকে বাদ পড়তে হতো। প্রথম দলটা মাত্র 1 পয়েন্ট স্কোর করে। এর ফলে কি হলো? অন্য দলগুলোকে বাদ পড়া থেকে বাঁচতে হলে কমপক্ষে 2 পয়েন্ট স্কোর করতেই হবে। এটা বাকি দলগুলোর জন্য এক তীব্র চাপের পরিস্থিতি তৈরি করে। আর এখানেই আমরা এই বিশ্লেষণটা আপাতত থামাচ্ছি। এই পুরো প্রতিযোগিতাটা আমাদের এটাই দেখায় যে জেতার জন্য কোনো একটা নির্দিষ্ট ফর্মুলা নেই। সামাজিক খেলা থেকে শুরু করে মানসিক শক্তি, শারীরিক দক্ষতা এবং এখন দলীয় স্মৃতিশক্তি, প্রত্যেকটা চ্যালেঞ্জেই এক এক ধরনের বুদ্ধিমত্তার প্রয়োজন হয়েছে। তাই প্রশ্নটা থেকেই যায়, এই ধরনের একটা ইউনিক প্রতিযোগিতায় সফল হবার আসল রহস্যটা ঠিক কী?